নমস্কার। ওয়েন্দ্রিলার গপ্পসপ্পতে আমার প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন স্বাধীর গল্প নিয়ে। যেমনটা কথা দিয়েছিলাম, শুক্রবার অর্থাৎ আজকে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হব। আজকের গল্প হঠাৎ একদিন। আমার এই চ্যানেলটি যারা প্রথম শুনছেন বা নতুন শুনছেন তাদের কাছে আমার আন্তরিক অনুগ্রহ করে আমার গল্পটি শুনে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনাদের মাধ্যমে আমার গল্পটি আপনাদের পরিবার, আত্মীয় এবং বন্ধু মহলে ছড়িয়ে যায়। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ছোট ছোট পদক্ষেপগুলি আমাকে নতুন নতুন কাজে উৎসাহিত করবে। আর আমার পুরনো শ্রোতা বন্ধু যারা আমাকে এইভাবেই উৎসাহিত করে আসছেন, আশা করি ভবিষ্যতেও করবেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তাহলে আর দেরি না করে চলে আসি আজকের গল্পে। গল্প হঠাৎ একদিন। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু করছি গল্প হঠাৎ একদিন। মাথায় হেনা লাগিয়ে বসেছিল মৈথিলি। আজকে উইক অফ। এই উইক অফটাতেই ও একটু রূপচর্চা করে। রূপচর্চা মানে একটু চুলের যত্ন, একটু মুখের ত্বক দেখাশুনো, একটু নখ শেভ করা। এমনিতে তো সময় হয় না। টেকনোপলিসের ব্যাক অফিসে আছে ও। বিরাট ওয়ার্কলোড। শুধু অফিসে কাজ করলেই হয় না, ল্যাপটপে বাড়িতে বসেও অনেক কাজ আপডেট করতে হয়। এদিকে বাড়িতে বাবা শয্যাশায়ী। জোর করে কোম্পানি থেকে ভলান্টারি রিটায়ারমেন্ট করিয়ে দেওয়ার আঘাতটা মেনে নিতে না পারায় একটা সেরিব্রাল অ্যাটাক বাবাকে বিছানায় ফেলে দিয়েছে। আজ মৈথিলির মাকে গোটা ভেতরটা আর ওকে বাইরেটা সামলাতে হয়। যে টাকা বাবা পেয়েছেন তাতে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলেও তা ভিক্ষে। তাই মৈথিলিকে বাবার অমত সত্ত্বেও বাড়ি থেকে বেরোতে হয়েছে। ও অফিসে বেরিয়ে যায় সকাল 7টায়। তারপর থেকে সেই মা সংসার সামলায়, বাবাকে সামলায়, কিন্তু মুখে রাতই কাটে না। মানুষের নিতান্ত আপনজনকেও শুশ্রূষা করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে। তা যেন মাকে দেখে বুঝতে পারে না মৈথিলি। ক্লান্ত হয়ে মেয়ে বাড়ি ফেরে, তাকেও দেখতে হয় সেই মাকেই। মৈথিলির কিছু করারও নেই। অনেকবার ভেবেছে চাকরিটা ছেড়ে মায়ের পাশে থাকবে, তবে মা একটু সঙ্গী পায়। মাটার পারে না এই বয়সে, কিন্তু ভয় হয়। এতগুলো টাকা মাইনে, মার যদি কিছু হয়ে যায় তবে অন্তত বাড়িতে কাজের লোক, নার্স বা অন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে গেলে টাকা চাই। বাবার জমানো টাকাতে তো সারাটা জীবন চলবে না, চলতে পারে না। তাই বিয়ে টিয়ে করার কথা ভাবতে পারে না মৈথিলি। এক গাদা রূপ নিয়েও মৈথিলি আইবুড়ি। অবশ্য ওর হাব ভাব দেখে কোনো ছেলে ওর আইবুড়ির তো ঘোচাতে ধারে কাছে ঘেঁষে না, ঘেঁষাই সার হবে।
ঘেঁষাঘেঁষি তো হবে না, হতে পারে না। বাবা কিংবা মা কাউকে ছেড়ে ওর পক্ষে চলে যাওয়া সম্ভব নয়। মৈথিলী কালকেও রাত 3টে পর্যন্ত ল্যাপটপে কাজ করেছে। মনে মনে ভেবেছে কাল তো উইক অফ, বেশ স্নান টান করে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে নেবে ঘন্টা 12। তাই করেও, কিন্তু ভাবলেই তো হয় না, ভাগ্য চাই। ঘুম তো হলোই না, মাকে নিয়ে বেরোতে হলো। বাবা বললেন, যা না, মাকে একটু রেখেই আয় না, সারাটা দিন না হয় এখানে সাধনা থাকবে। অবশ্য না থাকলেও তেমন কিছু হবে না, রান্না তো করেই যাবি। আমি তো চলতে চলতে পারি নাকি, ম্যানেজ করে নেবক্ষণ। তুমি বেশি পাকামো করো না তো, চুপ করে চাটা খাও, আমরা বড়রা বুঝবো কি করতে হবে। মেয়ের রসিকতায় বাবা চুপ করেন। বাবার শরীরটা এমন খারাপ হওয়া স্টক, মেয়ে এমনটাই বলে। এইটুকু তো জীবন, মেয়ে আর তার মায়ের সাথে একটু রঙ্গ রসিকতা, এটা তো ছাড়া যায় না। মেয়েও তাই শিখেছে। আমরা বড়রা মানে মেয়ে নিজে, ওর মা আর কাজের লোক সাধনা। মাঝে মাঝে সাধনাকে বললে সন্ধে পর্যন্ত সে এ বাড়িতে কাটিয়ে দেয়। অন্তত টিভিটা তো দেখতে পারে প্রাণ ঢেলে, সেই প্রস্তাবটাই বাবা দিয়েছেন, কিন্তু মেয়ে চুপ করিয়ে দিয়েছে। অবশ্য পরে এই প্রস্তাবটাই মানতে হলো ওদেরকে, তবে একটু অধিকন্তু চাপিয়ে। মা যে কটা দিন বড় মামার বাড়িতে থাকবেন ততদিন দুবেলায় খাবার আসবে হোম ডেলিভারি থেকে, আর সেই সাধনা অন্য কাজ সেরে টেরে এ বাড়িতে সন্ধে পর্যন্ত কাটাবে। ওর খাবারটাও হোম ডেলিভারি থেকে আসবে। মৈথিলী ফিরে আসে সন্ধে 7টার মধ্যে, তখন সাধনা চলে যাবে। মাত্র তো কটা দিন, মা ফিরে এলেই সাধনা যেমন কাজ করে চলে যায় তেমনই যাবে। মাকে যেতেই হচ্ছে বড় মামার বাড়ি। বাবাই জোর করলেন। সত্যিই তো যাওয়া তো উচিত, দিদুনের বয়স হয়েছে, তার উপর এটা 3rd অ্যাটাক। যদি সারভাইভ না করেন তবে মার মনে একটা খিঁচ সারা জীবনের জন্য ধরে থাকবে। তাছাড়া একটা মানসিক উচাটন নিয়ে তো কাজ করা যায় না, নানা ভুলভাল হবে, চোখের জল ফেলবে, বাবা নিজেকে অপরাধী মনে করবে। তাই বাবাই বলল, জানা মাকে রেখে আয় না, তুই তো আছিস, কি আর হবে। মৈথিলী জানে মার বিরাট দুর্বলতা, মার বাপের বাড়ি। সেখানে কারোর এতটুকু কিছু হলে মা দারুণ অস্থির হন, বাবাও জানেন। তাই এত কথা বাবা বলছেন। মাথায় হেনা মেখে বসেছিল তো এসব জানার আগে। ল্যাপটপ ছিল ল্যাপে, আগুন জ্বলছিল ঝড়ের বেগে। কাল রাতে পুরোটা সারতে পারেনি, একটু বাকি ছিল, সেটাকে সবে কমপ্লিট করেছে। বেজে উঠল আমার রাত পোহালো। এটা মৈথিলীর রিংটোন। কানে ধরতেই বড় মামা, মিতু তোর মা কোথায় রে? কেন বড় মামা? আস্তে কথা বল, মা কোথায়? মা তো কিচেনে। কেন বলো না? আরে বলবো বলেই তো ফোনটা করলাম, কিন্তু দিদিকে বলা যাবে না। ফিস ফিস করে মৈথিলী বলে, কি হয়েছে গো বড় মামা? দিদুন কেমন আছে? ভালো তো? না, সকালে একটা অ্যাটাক হয়েছে, তাই তোকে জানালাম। তোর মাকে বললে তো জানিস। তুই তো এখন বেরোবি অফিসে, ফেরার পথে একবার ঘুরে যাস, তাহলেই হবে। তোর মার কাছে দোষ কেটে যাবে। না না, আমার তো আজ উইক অফ। কিন্তু বড় মামা, মাকে আদৌ না বলাটা কি ভালো হবে? তার মা বলে কথা, তুমি তো জানো সবই। আমি আমি দেখছি বড় মামা কি করা যায়। দেখ যেটা ভালো বুঝিস, কিন্তু সাবধানে। দিদুন কোথায় এখন? নার্সিংহোমে কি? হ্যাঁ, তুমি ভেবো না, দেখছি কোনটা সুবিধে হয়।
ফোনটা কেটে মনে মনে একটা গথ আউড়ে নেয় মৈথিলী। মাকে কি বলবে, কেমন কায়দায় বলবে। এই কারণেই বাড়িতে গোটা সিস্টেম পাল্টে ফেলতে হলো। মা কিন্তু সব শুনে টুনে তেমন কোনো রিয়াকশন দেখালো না। শুধু তার যাওয়া পাকা হতে একবার মেয়েকে বলল, তুই অফিস সামলে সব পারবি। কিন্তু মেয়ের চোখ পাকানোতে মাও চুপ করে যায় বাবার মতো। মাকে নিয়ে বেরিয়েছে মৈথিলী। 3টে বেজে গেল। বাবার খাবার ব্যবস্থা করে বাবাকে খাইয়ে দাইয়ে উঠেছিল। কিন্তু সাধনা তো তার কাজকর্ম সেরে আসবে, ও না এলে তো যাওয়া হবে না। এমনকি ও রাজি না হলে আদৌ মার যাওয়া হতো না হয়তো। স্টেশনের কাছেই মৈথিলীদের বাড়ি। বড় মামার বাড়ি যেতে ট্রেন ধরতে হয়। শিয়ালদায় নেমে বাস। স্টপেজে নেমে মিনিট 6 হেঁটে বড় মামার বাড়ি। ও অফিসে যায় বাসে, সোজা এক বাসেই অফিস। নো ঝুট, নো ঝামেলা। 1 ঘন্টার জার্নি। বসার সিটটি জুটে যায়। টার্মিনাস ওদের বাড়ির সামনেই। ফলে ট্রেনে ওঠা একটা বিরাট বিরক্তিকর ব্যাপার বলে মনে করে মৈথিলী। সেই ভিড়, ঠেসাঠেসি, গাদাগাদি, গায়ে দুর্গন্ধ, এসব বালাই নেই ওর বাসে। যারাই বাসে ওঠে তাদের পকেটে রেস্ট আছে, ভাড়া বেশি। শিয়ালদা থেকে বাস মানে তো লক্কর ঝক্কর। 34-এর বি, 34-এর বি না এ না কত যেন। মাই গড, আজকে মারাই যাবে টেকনোপলিসের এক্সিকিউটিভ ম্যাডাম মিত্র। মামার বাড়ির সামনে যে রাস্তা, সেটা তো দুঃস্বপ্নের মতো। দোকান ফোকান কিছু নেই, শুধু গাদা গাদা হকার ফুটপাত দখল করে বসে আছে। প্লাস্টিক টাঙিয়ে, উনুন জ্বালিয়ে, জমের মতো মাছ কাটার বঁটি খাড়া করে সে এক যাতাকাণ্ড। হাঁটার কোনো কায়দা নেই। কোনো রকমের শরীর এঁকিয়ে বেঁকিয়ে পেরোতে হবে পথটা। বড় মামারা ভাড়া থাকেন। আজকাল মালিক ভাড়া নিতেও আসে না, তার তো গাড়ি ভাড়াও পোষাবে না। সাকুল্যে 3টে ঘর, কিন্তু শ্যাতলা পড়া ছাল ওঠা দেওয়াল, রহস্যময় করিবর্গার ছাদ। মনে হয় যোগচানকের আমলের কোনো বাড়িতে এসে উঠেছি। কিন্তু যেতে হবে। একটাও কিল খেতে না চাইলেও কেউ যদি ধরে কিল মারে, তবে যে কটা মেরে পারে তা খেতে হবে। কিচ্ছু করার নেই। আজ অন্তত বছর ঘুরে গেছে বড় মামার বাড়িতে যায়নি মৈথিলী। ট্যাক্সি নেওয়ার ক্ষমতা নেই মৈথিলীর তা নয়, কিন্তু ফাঁকা লোকাল ট্রেনটা দাঁড়ানো অবস্থাতেই দেখেই মনে হলো টাকাটা বাঁচানো যাক, তাহলে মামার হাতে আরও বেশি টাকা দেওয়া যাবে। তাই টিকিট কেটে ট্রেনে উঠেছে। শুরু তো তেমন ভিড় ছিল না, কিন্তু 2টো স্টেশন যেতে না যেতেই পিল পিল করে মানুষ ছুটে এসে ট্রেনের দরজায় ঝাঁপিয়ে পড়তে লাগলো। বেলা বাজে 3টে। এত বেলায় এরা সব যায়টা কোথায়? এরা কি বাড়িতে তিষ্ঠতে পারে না? কি মানুষ রে বাবা, এদের সবার তো বিপদ ঘটেনি। দরজার সামনে একটা ফলওয়ালা তার ঝাঁকাটা ঘটের মতো বসিয়ে রেখেছে, আর নিজে কয়েকটা ফল হাতে নিয়ে ভেতরে ডেমো দিতে গেছে। কিভাবে মানুষ উঠবে গাড়িতে? ওর মা না হয় ভেতরে ঢুকে গেছে, শিয়ালদায় নামতে কোনো প্রবলেম হবে না। কিন্তু একটা জিনিস অবাক হয়ে দেখছে মৈথিলী, কেউ তেমন ভ্রুক্ষেপ করছে না, কেউ কিচ্ছু বলছে না। তারপর শুরু হলো বাদাম, দাদ, হাজা, চুলকানি, লেবু লজেন্স, পেয়ারা, আপেল, মানে হরে করকম্বা। এবার এলো সারা গায়ে মোবাইল কভার থেকে শুরু করে সেফটি পিন পর্যন্ত ঝুলিয়ে বিক্রি। তা গায়ে আছে কি আছে, আর কি নেই? কিন্তু দেখা গেল তার গায়ের মধ্যে জিনিসের অভাব নেই, অনেক কিছু আটকানো তাতে। তারপর তাদের গা জ্বালানো কণ্ঠে আর কায়দায় হকিং। এক একজন এক এক রকম, ভয়ঙ্কর বিরক্তিকর। এরপর একটা রুই, কাতলা, ট্যাংরা, তেলাপিয়া নিয়ে উঠলেই শোনায় সোহাগা। 16 কালা পূর্ণ হয়। গোটা বাজারটাকে ট্রেনে এনে তোলা যায়। সত্যি একজন বিদেশির কাছে এই দৃশ্য
কি লজ্জা, কি লজ্জা! ভাগ্যে সেটা ঘোর গ্রীষ্মকাল নয়। যাত্রীরা তো একে অপরকে দলাই মলাই করতে করতে চলেছে, তাতে যদি ঘেমো হতো তো কথাই নেই। কিন্তু সবাই নির্বিকার। মৈথিলী হাঁ করে দেখে। কি অদ্ভুত অ্যাডাপ্টেশন, কি টলারেন্স! সরকার করছে নাকি? এই কি ট্রান্সপোর্ট সিস্টেম? বসে বসেই অস্থির হয়ে উঠেছে ও। দাঁড়িয়ে থাকলে হয়তো মেরে মুড়েই দিত। কিন্তু মৈথিলীর মায়ের কোনো হেলদোল নেই। মা একটু চুপচাপ। মেয়ের সবটা খুলে না বললেও নানা চিন্তা হয়তো করছেন। মা তার ছোট্ট গণ্ডির বাইরে ভাবতে জানেন না। রাজনীতি, অর্থনীতি, বেকারি, গণহত্যা, দুর্নীতি, জঙ্গি, কিছুই না। আজকে বোধহয় নিজের মাকে নিয়ে একটু বেশি ভাবছে। মা একটু বেশি ভাবেন, সত্যি বুঝতে পারেন না। আরে তুমি তো ডাক্তার নও, ভেবে চিনতে কোনো স্টেপ তো তুমি নিতে পারবে না, ভাববে ডাক্তার আর বড় মামা। তাছাড়া তোমার মার এখন বয়স হয়েছে, চলে যাবার বয়সের থেকে অনেক বেশি। মেনে নাও, বড় মামিরও তো বয়স হয়েছে, সে কি বেচারা পারে এত নার্সিং করতে? শিয়ালদাতে নামতেই দেখলো সেখানেও গিজগিজ করছে হকার। গোটা প্ল্যাটফর্মটা জুড়ে ওদের রাজত্ব। হাজার পসরা সাজিয়ে বসে আছে। সেই যে আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে। মানুষকে এমন করে ডাকছে যেন ওদের থেকে জিনিসপত্র কিনতেই মানুষ বেরিয়েছে বাড়ি থেকে। ওদিকে স্টেশনে জনসমুদ্র ঢুকছে বেরুচ্ছে। মৈথিলীকে এসব পোয়াতে হয় না, ও যায় সেক্টর 5-এ। সেখানে তো ঝাঁ চকচকে কর্পোরেট পাড়া। ওর অফিস তো কথাই নেই। সরকারি লেভেলের আচ্ছা আচ্ছা উচ্চপদস্থ কর্মচারীও ওই অফিসে কোনো কাজে ঢুকতে দুবার ভাববে। কিন্তু রবি ঠাকুর বলেছেন আজই সবার রঙে রং মেলাতে হবে। তার মানে যাত্রীদের সাথে রং মেলান্তি করতে করতে, গা ঘষতে ঘষতে অগত্যা মাকে নিয়ে বেরোলো স্টেশন থেকে। সামনেই একটা বাস, সেটা ততটা জ্বালালো না। স্টপেজে নেমে সেই কুখ্যাত রাস্তা, এখানে ওখানে ছড়ানো শালপাতা, পলিথিন, মাছের আঁশ, ফলের আর তরকারির খোসা, ভুতি সব গড়াগড়ি খাচ্ছে। সেসব ডিঙিয়ে পেরিয়ে যেতে হবে। ফলে সালোয়ারটা খানিক তুলে নিয়ে ঘিন ঘিন করা রাস্তাটার ওপর দিয়ে সে হেঁটে গেল এবং ভয়ঙ্করভাবে নিজেকে সামলাতে সামলাতে কন্ট্রোল কন্ট্রোল বলতে বলতে যখন পৌঁছলো বড় মামার বাড়িতে, তখন বিকেল 5টা। সস্তায় জার্নি, 3 অবস্থা। বড় মামা, ভাই, পঞ্চু মামারা সব গেছে নার্সিংহোমে। এখন সেখানে যাবার কোনো মানেই হয় না। আর নার্সিংহোমটা কাছাকাছিও নয়, তাছাড়া চেনাও নয়। থাক, এখানেই ডিটেল জেনে নেওয়া যাবেক্ষণ। মা বললেন, তুই কিন্তু এখনই যাস না মিতু, একটু বসে যা। কেন গো? মামারা ফিরুক আগে, অন্তত জেনে যা দিদুন কেমন আছে। সেটা তেমন জরুরি নয়। তবুও মনে মনে ভেবে নেয় মৈথিলী, কত আর রাত হবে, 7টা বা 8টা? বসাটা ভদ্রতা, নয়তো বাবা জানতে চাইবেন তার শাশুড়ির খবর। তাই মাকে বলল, সে তো বটেই, এত দূর এলাম কেন? ল্যাপটপটা তাড়াহুড়োই আনেনি সাথে। আনলে বসে কিছু কাজ অ্যাডভান্স করে দেওয়া হতো। ঘুম তো করা হলো না। শরীরটা বেশ ঝুঁকে আসছে, ক্লান্ত লাগছে। মোটে ঘন্টা 2 ঘুমিয়েছে রাতে, এতে কি হয়? তাই বড় মামিকে বলে নিজেই চা বানালো, সকলকে দিল, আর ফ্লাস্কে রেখে নিজে নিল। যদি ম্যাজ ম্যাজে ভাবটা যায়। সোফায় বসে দেখলো তলাকার তাকে একটা লেডিস ম্যাগাজিন রয়েছে। সেটা উল্টে পাল্টে দেখে ঝিমুনি ভাবটা কাটাতে চাইল মৈথিলী। শেষ হলো গল্পের প্রথম পর্ব। কেমন লাগছে আপনাদের? আশা করি ভালো লাগছে। তাহলে পরবর্তী পর্বে চলে আসি, শুরু করি পরবর্তী পর্ব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পরবর্তী পর্ব।
হঠাৎ একদিন এখান থেকে বেরোতে সেই বেজে গেল 7:30। ভাই বলল, চল দি ভাই, তোকে এগিয়ে দিয়ে আসি। না না, তুই বাড়িতে থাক, বড় মামি তো দিদুনকে দেখে, তুই একটু তোর মাকে দেখ, মা কিন্তু ভেঙে পড়বে। আমি বেরিয়ে যাব ঠিক, আমি তো একাই চলি রে বাবা। বেরিয়ে পড়ে শেষে মৈথিলি। কিন্তু রাস্তায় এসে দেখে এ কি, গোটা রাস্তা শুনশান, কোনো হকার ফকার নেই, সব পরিষ্কার পরিচ্ছন্ন। এত সকাল সকাল সব গেল কোথায়? ওদের বিক্রিবারটা কি মিটে গেল? এটা কি সম্ভব? তাহলে কি হল্লা গাড়ি আসবে বলে কোনো খবর আসতে সব কেটে পড়েছে? ওদের সাথে তো পুলিশের একটা আঁতাত থাকে, আগে থাকতে এসব খবর এসে যায় ওদের কাছে, ওরাই ভক্ষক আর ওরাই রক্ষক এদের। সর্বনাশ, এ তো কেউ কোথাও নেই। একটা দমকা হাওয়া যেমন রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরোগুলোকে উড়িয়ে নিয়ে যায়, তেমন করে এদেরকে কোথায় নির্বাসন দিয়ে এসেছে। এর আগেও তো এখানে এসেছেও, রাত 9:30 অবধি তো রাস্তায় লোকারণ্য থাকে। অবাঞ্ছিত স্পর্শ বাঁচাতে গেলে গা বেঁকিয়ে চুরিয়ে পার হতে হয়, তা নয় তো যেখানে সেখানে পা পড়ে যাবে, যার তার গায়ে ধাক্কা লাগবে। কিন্তু এ তো ভালো জ্বালা হলো, এ তো রাত 2টোর রাস্তা। ঈশ্বর যেন ওর প্রার্থনা শুনে একটা পরিষ্কার রাস্তা ওকে উপহার দিয়েছেন। এবার তো নো ঝুট, নো ঝামেলা। কিন্তু বেশ ভয় ভয় করছে, অচেনা অজানা জায়গা। তাই একবার মনে মনে ভাবলো মৈথিলি, তাহলে ফিরে গিয়ে ভাইকে সাথে নিয়ে আসবে, ও যদি বাসে তুলে দিয়ে যায়। কিন্তু পরক্ষণেই ওর নাড়িতে লাগলো, কেন একজন পুরুষকে এভাবে অবলম্বন করতে হবে কেন? ভাই হলেও তো পুরুষ বই আর কিছু নয়, যদি দুম করে কোনো অবাঞ্ছিত মন্তব্য করে বসে। থাক, কি আর হবে। একবার পেছনে তাকিয়ে ফিরে আসা রাস্তাটা দেখে নিয়ে একটু সাহসিনীর মতো পা দাবড়ে দাবড়ে এগিয়ে চলল মৈথিলি। একটু এগিয়েই মনে হলো কেউ বা কারা যেন ফলো করছে। একটু ঘাড় ঘুরিয়ে দেখে নিল, হ্যাঁ, পেছনে আসছে লোক দুটো, চুপচাপ, সন্দেহজনক নয়, আবার সন্দেহজনক। একটু ভেবে মৈথিলি হাঁটাটা একটু আস্তে করে দিল। ওমা, লোকগুলোও তো ওদের গতি আস্তে করেছে। ঠিকেস, এবার সাহসে ভর করে সোজা পেছনে তাকায় মৈথিলি। মা বলেন, ভয় পেলে নাকি এসব হয়। আসলে কেউ নেই, কিন্তু কেউ আছে বলে মনে হয়। কিন্তু কই, কেউ তো নেই। খেয়েছে, ভূত টুত নাকি রে বাবা, বেমালুম উবে গেল লোক দুটো। এখানে তো কোনো গলি ঘুঁচিও নেই যে ঢুকে পড়বে। ভূত কখনো দেখেনি মৈথিলি, কিন্তু এদেশের মেয়ে ভূত মানে না, মানে সে মেয়ে নয়। তাকে বলা হয়, এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। ফের হাঁটতে গিয়ে গতিটা বেশ বাড়িয়ে নিল মৈথিলি। হঠাৎই আবিষ্কার করলো যে ওরা দুজন নয়, এবারে 4 জন জোর পায়ে ওকে ফলো করছে। মৈথিলি জানে ওরা ওর থেকে কিচ্ছু নিতে পারবে না। ও সোনা ফোনা পরে না, আর ব্যাগে তেমন কিছু নেই। অনেকটাই মাকে দিয়েছে বড় মামার হাতে দেবে বলে, অন্তত মা তো বড় বোন। তাই আর কোনো চান্স না দিয়ে, সময় নষ্ট না করে এবারে দে ছুট। ওই তো বাস স্টপেজ, ওখানে তো লোকজন থাকবে নিশ্চয়ই। দেখলো, হ্যাঁ আছে, একটা বাসও দাঁড়িয়ে আছে, ওদেরই বাস। ধাঁ করে বাসে উঠে তবে নিঃশ্বাস নিল মৈথিলি। যাক, বাঁচা গেল। মন বলল, না, তাহলে গোটাটা মনেরই ভুল, ওরা হয়তো নিরীহ মানুষ, বেকার ভয় পাচ্ছিল। শিয়ালদা স্টেশনে এসে দেখল আর একটা বিস্ময় ওর জন্য অপেক্ষা করছে।
গোটা শিয়ালদা চত্বরটা খাঁ খাঁ করছে। কোনো লেবুওয়ালা, চাকরির ফর্মওয়ালা কেউ নেই, কোনো হকার নেই। হলোটা কি? প্ল্যাটফর্মের বাইরে নেই, ভেতরে নেই। সিগারেট বিড়ি টিড়ি তো আগেই উঠেছে। সাজানো গোছানো একটাও দোকান, এমনকি হুইলার্সগুলো পর্যন্ত নেই। এই তো যাবার সময় দেখে গেল, এর মধ্যে সব গেল কোথায়? না হয় নতুন সরকার এসেছে, নানা ম্যাজিক করছে, রোজ করুক, কিন্তু এটা কি? দেশ কি পাল্টে যাচ্ছে দ্রুত? কলকাতাকে তিলোত্তমা করতে সরকার হুমড়ি খেয়ে পড়েছে, কিন্তু এটাও কি সম্ভব এত দ্রুত? চারদিকে যদি এরকম নিঃশব্দ থাকে তবে তো মহা মুশকিল। না, প্যাসেঞ্জার আছে, তারা নানা ট্রেনে রোজকার মতো উঠছে নামছে, সেখানে কোনো গন্ডগোল নেই। তবে আজকে ভিড় বেশ পাতলা। হঠাৎ মনে পড়ল, ওহো, আজ তো ঈদ ছিল। জেনারেল বা সরকারি ছুটিগুলো মৈথিলীরা ভোগ করতে পারে না বলে আজকাল মনেও থাকে না কবে কোন হলিডে। প্ল্যাটফর্ম খুঁজে দেখল ওদের গাড়ি দাঁড়িয়ে আছে। শিডিউল টাইম জানে না ও, জানবার দরকারই বাকি, ছাড়বে তো বটে। এবারে বেশ নিশ্চিন্ত হলো মৈথিলী, কিন্তু ট্রেনের মধ্যে যে আতঙ্ক আবির্ভূত হবে তা কল্পনাও করেনি। একই ভীষণ রকম পাতলা প্যাসেঞ্জার, আর তার ওপর একটাও হকার নেই। নো লেবু লজেন্স, নো হরেক রকম পাঁজি পুঁথি, নো বাদাম, নো সেদ্ধ ডিম। কি কেস রে বাবা, সব গেল কোথায়? ও লেডিসে ওঠেনি, লেডিস কম্পার্টমেন্ট কোথায় পড়ে জানেও না মৈথিলী। আজকে অত খোঁজাও যাবে না, গোটা 4 নম্বর প্ল্যাটফর্মটা ঘুমন্ত সাপের মতো একটু বেঁকে শুয়ে আছে। আরও আগে এগিয়ে যাওয়া যেত, কিন্তু কেমন যেন অন্ধকার অন্ধকার, বড় নির্জন, বড্ড একা একা। একটা নিরাপত্তাহীনতা গ্রাস করছিল ওকে। কবে যেন কে বলেওছিল, লেডিস কামরায় কোনোদিন ভুলে উঠবি না, সব অসভ্য মহিলা ওঠে, বেজায় ঝামেলা করতে করতে যায়, মুখ খারাপ করে। তাছাড়া আজ যদি জেনারেলে এমন হয় তবে তো লেডিস কম্পার্টমেন্টেও একটাও মহিলা পাওয়া যাবে না। থাক বাবা, দরকার নেই মহিলা সঙ্গ করবার, পুরুষরা অতটা অসভ্য হতে পারেনি এখনো। কিন্তু ট্রেন যখন ছাড়লো তখন কামরায় সর্বসাকুল্যে গোটা 10 যাত্রী। হঠাৎ কোথা থেকে 4টে লোক ধাঁ করে দক্ষ হাতে গেটের মুখে দাঁড় করানো রডটা ধরে উঠে পড়ল মৈথিলীরই কামরায়। মৈথিলীর মনে হলো এরাই যেন রাস্তায় সেই 4টে লোক, ওকে ফলো করতে করতে ট্রেন অবধি এসে উঠেছে। ওই রাস্তায় আলো ছিল বটে, কিন্তু সেই কভার দেওয়া টিউবলাইট, তাতে পোকা পড়ে পড়ে আর মরে মরে অন্ধকার। অন্ধকারে তো ওদের মুখটাও দেখতে পায়নিও। ট্রেন ছাড়তেই লোক দুটো হঠাৎ কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করলো। বেশ পরিষ্কার হওয়া গেল ওরা ডাকাত। ঘড়ি, চেন, মানিব্যাগ, মোবাইল, আংটি কেড়ে নিতে এসেছে। সবাই চুপচাপ। এরা সব কটা পুরুষ, বাড়িতে বউ বাচ্চার ওপর হম্বিতম্বি মারে। এখন দেখো যেন ভেদা মাছ, চোখ নেই, কান নেই, মুখ নেই। এর মধ্যে একটা লোক মৈথিলীর কাছে এসে কোনো কথা না বলে প্রায় ওর বুকে হাত দেবার মতো করে হাত বাড়িয়ে বলল, গলার চেনটা খুলে দেবেন না হ্যাচকা মারবো? কাঁপতে কাঁপতে মৈথিলী বলল, এটা না ইমিটেশন, আমি সোনা পরি না। সোনা পরিস না কেন মাগি? বলে এবার যত্নে ক্রিম মাখা ফেসিয়াল করা তুলতুলে গালে পড়ল লোকটার হাতে মারা ঠাস করে শব্দ এবং ভয়ঙ্কর একটি চড়। ব্যাস,
চর খেয়ে একটা ঝটকায় তন্দ্রাটা কেটে গেল মৈথিলীর। তাকিয়ে দেখলো সামনে ভাই দাঁড়িয়ে। দি ভাই, তুই খুব ক্লান্ত না? ঘুমিয়ে পড়েছিলি পত্রিকাটা পড়তে পড়তে? ঠাম্মা একটু বেটার রে, তুই এবারে বেরিয়ে যা। পিসেমশাই আছে, তোকে তো বেরোতেই হবে। আর কত রাত করবি? 7:30 বাজে। আমি তো তোর জন্যই ছুটতে ছুটতে আসছি। জানি তুই খবরটা জেনে তবে যাবি। চল, তোকে এগিয়ে দিয়ে আসি। থাক, তোরা ক্লান্ত না? আমি পারবো। তোর দিদি লবঙ্গলতিকা না কি? ভাইকে থামিয়ে দিয়ে এবারে মাকে ডেকে মার হাতে বেশ কিছু টাকা দিয়ে চোখে মুখে একটু জলের ঝাপটা মেরে বেরিয়ে পড়ে মৈথিলী। রাস্তায় এসে দেখলো না, সবই ঠিক আছে। চারিদিকে আলো ঝলমল। লোহার রডে বাল্ব ঝুলিয়ে কত হকার নানা জিনিস বিক্রি করছে। জমজমাট গোটা রাস্তা। দুটো লোক বসে দারুণ দারুণ পার্শে আর রুই মাছ বেচছে। রুপোলি ঝকঝকে মরা মাছ, কিন্তু দেখলে মনে হয় জ্যান্ত জ্যান্ত। পার্শে মাছগুলো যেন মৈথিলীকে বলছে, এই মেয়েটা ভেলভেলেটা ঝোল খাবি? তো মাছ নিয়ে যা। পার্শে মাছ ভীষণ প্রিয় মৈথিলীর। মনটা বড় ফুরফুরে লাগছে। তাই কোনো অগ্র পশ্চাৎ না ভেবে 250 টাকা দরে কিনে নিল হাফ কেজি। গোটা রাস্তাটা যেন একটা উৎসবে মেতেছে। বেশ লাগছে। কত মানুষ! এখানে কে কাকে ফলো করবে? কার বাবার সাধ্য? এতগুলো মানুষ আছে না, মেরে তক্তা খসিয়ে দেবে। মাছওয়ালাকে বলল মৈথিলী, বড় ভাই একটু ভালো করে প্যাক করে দেবেন, আমি অনেকটা যাব কিন্তু। লোকে গালে গাল না করে। কোনো চিন্তা নেই দিদি, আমি কেটে সাইজ করে দারুণ করে দিচ্ছি। আপনিও মনে রাখতে পারবেন না এটাতে মাছ না পেল। আপনি আবার কাটবেন? আপনার তো অনেকটা সময় নষ্ট হবে ভাই। আপনি বোধহয় দিদি বাজার টাজার যান না, না? আমাদের সময় কে গুনছে বলুন? এখন এটাই তো আমাদের কাজ, করতেই হবে। মাছটা প্যাক করে নিয়ে হাঁটা দিল মৈথিলী। গুনগুন করে গানও ধরল ও। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। এবারে 6খানা হ্যান্ড রুমাল কিনলো ফুট থেকে। বেশ ভালো, দোকানে কিনলে অনেক দাম নিত। স্টেশনে এসে টিকিট কেটে দেখলো ট্রেনটা অপেক্ষারত। না, কলকাতা আছে কলকাতাতেই, কোথাও কোনো চেঞ্জ নেই। কোনো নতুন আইন, কোনো সর্বনাশা ম্যাজিক করেনি। ভিড়ে ভিড়াক্কার। সরগরম শিয়ালদা প্ল্যাটফর্মটাও। চিৎকার চেঁচামেচি ব্যস্ততা, এই নিয়ে হলো কলকাতা। ট্রেনে উঠে আরামে নিশ্চিন্তে চোখটা বুঝল মৈথিলী। না, ঘুম আসছে না, মন গাইছে। বড় বিস্ময় লাগে। ওর বড় আনন্দ লাগছে আজ। কোথাও কোনো বিপদ নেই, খেদ নেই, ক্ষোভ নেই, রাগ ঘেন্না ছুতমার কিচ্ছু নেই। চারিদিকে শুধু মানুষ আছে, অনেক অনেক মানুষ। তারাই তো ভরসা। পানের থেকে চুন খসলে রে রে করে ছুটে আসবে। এটাই তো মৈথিলীর চেনা শহর, মৈথিলীদের তিলোত্তমা। হঠাৎ কানে আসে ছোলে, সেদ্ধ ছোলে, মশলা ছোলে। চোখ তাকায় মৈথিলী। একটা বাচ্চা ছেলে রাত 9টায় একটা ঝুড়িতে লাল কাপড় দিয়ে আবৃত করে সেদ্ধ ছোলা বেচছে। কাপড়ের ওপরে সাজিয়ে রেখেছে অর্ধেক করে কাটা পাতিলেবু। এই মশলা ছোলা ছোটবেলায় খেত ও। নোলাটা সাপসাপ করে উঠল। বড় হয়ে অবধি এসব তো খাওয়াই হয় না। আমাকে 4 টাকার দে তো বাবা, ফাইন করে দিবি কিন্তু, লেবু দিবি না। এত রাতে কোনো মেয়ের কাছ থেকে অর্ডার পায় না বেটা। তাই মন দিয়ে ঝাল টাল দিয়ে লোভনীয় মিক্সচার বানালো। একটু মুখে দিয়ে মৈথিলী বলল, বাহ, দারুণ বানিয়েছিস তো। তোর নাম কি রে? মন্টু, ছেলেটা উত্তর দেয়। কোথায় থাকিস?
আগরপাড়ায় রেল বস্তিতে। শোন, এরপর থেকে না লেবুগুলো কেটে কেটে রাখবি না। ছেলেটার কৌতূহল, কেন, কি হয়? ওগুলো না বিষ হয়ে যাবে, বুঝলি? ছেলেটা মাথা নেড়ে সায় দিতেই ওকে টাকা দেয় টেকনোপলিসের এক্সিকিউটিভ মিস মিত্র। আর এই প্রথম ওরকম একটা নোংরা ছেলের চিবুক নিজের হাতের 5 আঙুলের মাথা দিয়ে ছুঁয়ে নিচের ঠোঁটে ছোঁয়াতে গিয়েও ছোঁয়ালো না মৈথিলি। বাড়াবাড়ি হয়ে যাবে, সবাই দেখছে।